হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। গত পর্বে আমরা শ্বসন নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম। আজকের পর্বে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে শ্বসন নিয়ে আমাদের আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর ক্রেবস চক্রে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে 3 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, আর এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়ায়। চলো তাহলে ক্রেবস চক্রটি দেখে নেই। বন্ধুরা, মূল ক্রেবস চক্র শুরুর আগে কি হয় দেখো। গ্লাইকোলাইসিস ধাপে তৈরি পাইরুভিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজম থেকে সরাসরি মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন পার হয়। এরপরে পাইরুভেট ট্রান্সপোর্টারের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড হাইড্রোক্সিল আয়নের সাথে বিনিময় ঘটিয়ে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন হয়ে এরপর ম্যাট্রিক্সে প্রবেশ করে। ম্যাট্রিক্সে প্রবেশ করার পর পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে এবং মূল চক্রে প্রবেশ করে। কিন্তু অ্যাসিটাইল কোয়ে কিভাবে সৃষ্টি হয় জানো? প্রথমে পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড 1 অণু কার্বন হারায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপরে 1 অণু NADH ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং 1 অণু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিটিক অ্যাসিড একটি থায়োএস্টার বন্ধনের মাধ্যমে কোএনজাইম A এর সাথে যুক্ত হয়, আর এর ফলে তৈরি হয় 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। তাহলে বন্ধুরা দেখো, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হলো একটি 3 পর্বের বিক্রিয়া, যার প্রথম পর্বে কার্বক্সিলেশন, দ্বিতীয় পর্বে অক্সিডেশন এবং তৃতীয় পর্বে 1 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করে, কারণ গ্লাইকোলাইসিস শেষে পাইরুভিক অ্যাসিড যাতে ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে, এই জন্যই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। বন্ধুরা, এবার চলো মূল ক্রেবস চক্রটিতে কি হচ্ছে দেখে নেই। সাইট্রেস সিনথেস এনজাইমের ক্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং কোয়ে আলাদা হয়ে যায়। আর বিক্রিয়াটি কিন্তু একমুখী। এরপর অ্যাকোনিটেজ এনজাইমের ক্রিয়ায় সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, আর এই বিক্রিয়াটি খেয়াল করো, এটি কিন্তু দ্বিমুখী। বন্ধুরা, এরপর আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ও 2টি হাইড্রোজেন আয়ন হারিয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়, আর এই সময় 1 অণু NAD হতে 1 অণু NADH ও হাইড্রোজেন আয়ন এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। আর দেখতেই পাচ্ছ, এই বিক্রিয়াটি একমুখী। বন্ধুরা, এরপর কি হয় দেখো। আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড CoA এর সাথে মিলিত হয়ে সাকসিনাইল CoA তৈরি করে। আর বন্ধুরা, এখানেও 1 অণু NAD হতে 1 অণু NADH ও হাইড্রোজেন আয়ন এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হলো, আর এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া। সাকসিনাইল CoA সিনথেটেস এনজাইমের ক্রিয়ায় সাকসিনাইল কোয়ে হারিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়, আর এই সময় ADP থেকে 1 অণু ATP সৃষ্টি হয়। কোয়ে আলাদা হয়ে যায় এবং 1 অণু পানি যুক্ত হয়, আর কি দেখা যাচ্ছে, বিক্রিয়াটি হলো একমুখী। এরপর সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় সাকসিনিক অ্যাসিড 2টি হাইড্রোজেন আয়ন হারিয়ে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়, আর এই সময় 1 অণু FAD ও হারানো প্রোটন মিলে 1 অণু FADH2 তৈরি হয়। আর বন্ধুরা, এই বিক্রিয়াটি কিন্তু দ্বিমুখী। ফিউমারেজ এনজাইমের উপস্থিতিতে ফিউমারিক অ্যাসিড 1
অণু পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিড তৈরি করে, আর এই বিক্রিয়াটি দ্বিমুখী হয়ে থাকে। এরপর এই ম্যালিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় দুইটি প্রোটন হারিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়, আর একই সময়ে NAD হতে NADH ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। বন্ধুরা, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু চক্রেই থেকে যাচ্ছে, বারবার উৎপাদিত হচ্ছে এবং বারবার ক্রেবস চক্রে অংশগ্রহণ করছে। তাহলে আমরা বলতে পারি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো ক্রেবস চক্রকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা TCA চক্র বলা হয়? এর কারণ হলো এই চক্রে 3 বার কার্বক্সিলেশন ঘটে, অর্থাৎ 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আবার এই চক্রের প্রথম উৎপন্ন এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড, আর এই কারণে এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। চলো এখন জেনে নেই কি কি উপাদান ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করে। ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইম, আর এর উদ্দীপক হলো ADP ও NAD, এবং ATP ও NADH ও হাইড্রোজেন আয়ন হলো এই চক্রের ইনহিবিটর। বন্ধুরা, ইনহিবিটর মানে হলো বাধাদানকারী, যেমন ATP বা NADH ও হাইড্রোজেন আয়ন বেশি জমা হয়ে গেলে এই চক্র বন্ধ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো শ্বসনের অধিকাংশ শক্তি কিন্তু ক্রেবস চক্রে উৎপন্ন হয়? তাহলে চলো এবার দেখে নেই এই চক্রের নিট উৎপাদন কি কি। এই চক্রের প্রথমেই একটি পাইরুভিক অ্যাসিড থেকে একটি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় একটি NADH ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে দুইটি পাইরুভিক অ্যাসিড থেকে দুইটি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির জন্য নিট দুইটি NADH ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এটি ছিল অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় নিট উৎপাদন। বন্ধুরা, এবার আসি মূল চক্রের নিট উৎপাদনে। এক্ষেত্রে একইভাবে মোট 6টি NADH ও হাইড্রোজেন আয়ন, 2টি FADH2 এবং 2টি ATP তৈরি হয়। তাহলে চক্র শেষে নিট উৎপাদন হলো 8টি NADH ও হাইড্রোজেন আয়ন, 2টি FADH2 এবং 2টি ATP। আর এই NADH ও হাইড্রোজেন আয়ন এবং FADH2 উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন ধারণ করে, যা শ্বসনের সর্বশেষ ধাপে ATPতে রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। বন্ধুরা, উদ্ভিদ ও প্রাণীর ক্রেবস চক্রের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন উদ্ভিদে সাকসিনাইল কোয়ে সিনথেটেস ATP তৈরি করে, কিন্তু প্রাণীতে সরাসরি ATP তৈরি না হয়ে GTP তৈরি হয়। এই GTP পরে গিয়ে ATPতে রূপান্তরিত হয়। আবার উদ্ভিদ মাইটোকন্ড্রিয়াতে NAD ম্যালিক এনজাইম পাওয়া যায়, যা ম্যালিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করে এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মাধ্যমে ক্রেবস চক্রে প্রবেশ করে, কিন্তু প্রাণীতে এরকম কোনো বিক্রিয়া দেখা যায় না। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ক্রেবস চক্র কেন এত গুরুত্বপূর্ণ? চলো তাহলে দেখে নেই। ক্রেবস চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র। শ্বসনে উৎপাদিত শক্তির অধিকাংশই এই চক্রের মাধ্যমে ঘটে থাকে। এই চক্রে উৎপাদিত 5 কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। ক্রেবস চক্র নাইট্রোজেন বিপাকে বিশেষত অ্যামিনো অ্যাসিড উৎপাদনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ক্লোরোফিল, সাইটোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন ইত্যাদি তৈরির উৎস হল সাকসিনাইল কোয়ে, যা ক্রেবস চক্রের অন্যতম যৌগ। আমরা শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা এই চক্র থেকেই উৎপন্ন হয়। তো বন্ধুরা, এই ছিল ক্রেবস চক্র। এবার আমরা জানব শ্বসনের সর্বশেষ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্পর্কে। বন্ধুরা, শ্বসনের এই ধাপে ইলেকট্রন স্থানান্তর ও ATP তৈরি হয় এবং এই ধাপটি সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে যে জারণমূলক বিক্রিয়াগুলো সম্পন্ন হয় তাতে কিন্তু মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়। এখানে NAD ও FAD জারক হিসেবে কাজ করে এবং বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলোকে জারিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরা বিজারিত হয়ে
NADH2 ও FADH2 গঠন করে। বিজারিত NADH2 ও FADH2 সবাত শ্বসনের এই পর্যায়ে মুক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে এবং নিজেরা জারিত হয়। বন্ধুরা, এখানে NADH2 এবং FADH2 কিন্তু সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না, আর এই কারণে এই সংযোগ একটি ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে পর্যায়ক্রমে ঘটে। তাই একে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে। NAD, FAD, কোএনজাইম কিউ এবং সাইটোক্রোম এনজাইম বি, সি, এ এবং A3 মিলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গঠন করে, আর এগুলো হলো এই সিস্টেমের ইলেকট্রন বাহক। চলো তাহলে জেনে নেই এগুলো সম্পর্কে। বন্ধুরা, ইলেকট্রন বাহকের প্রথমেই আছে ফ্ল্যাভোপ্রোটিন। এটি দুই ধরনের হয়, যেমন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড বা FMN ও ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড বা FAD। এরা একত্রে ফ্ল্যাভোপ্রোটিন তৈরি করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রথম ইলেকট্রন গ্রহীতা হিসেবে ভূমিকা পালন করাই এর প্রধান কাজ। এরপর আছে সাইটোক্রোম। এটি এক ধরনের এনজাইম যেখানে একটি অপ্রোটিন অংশে লৌহ রয়েছে। এখানে কয়েক রকমের সাইটোক্রোম থাকে, যেমন সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। এবং দেখো বন্ধুরা, এরা সিস্টেমে ঠিক এভাবেই ধারাবাহিকভাবে অবস্থান করছে। এই এনজাইমের লৌহ উপাদান জারণ বিজারণের মাধ্যমে ফেরাস এবং ফেরিক অবস্থা প্রাপ্ত হয়। বন্ধুরা, এরপর কি আছে দেখো, কোএনজাইম কিউ। এটি ইউবিকুইনোন নামেও পরিচিত। এটি রাসায়নিকভাবে ভিটামিন কে এবং ভিটামিন ই এর সঙ্গে সম্পর্কযুক্ত এবং ক্লোরোপ্লাস্টের প্লাস্টোকুইনিনের মতো। ফ্ল্যাভোপ্রোটিনকে সাইটোক্রোম বি এর সাথে সম্পর্কযুক্ত করতে সহযোগী বাহক হিসেবে কাজ করে কোএনজাইম কিউ। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিনগুলো একটি চেইনের আকারে 4টি মাল্টিপ্রোটিন কমপ্লেক্স হিসেবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঠিক এভাবে অবস্থান করে এবং ইলেকট্রন স্থানান্তর করে শেষ পর্যন্ত অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি করে। আর বন্ধুরা, ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, আর এটিপি তৈরির এই প্রক্রিয়াটিকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। বন্ধুরা, তাহলে চলো কমপ্লেক্স চার্টটি দেখে নেই। বন্ধুরা, কমপ্লেক্স 1-এ আছে ডিহাইড্রোজিনেস এনজাইম এবং ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড কোফ্যাক্টর শক্তভাবে সংযুক্ত থাকে। এই কমপ্লেক্সে NADH ও হাইড্রোজেন আয়ন জারিত হয় এবং একটি এটিপি তৈরি হয়। কমপ্লেক্স 2-এ FADH2 যুক্ত হয়। এই কমপ্লেক্সে সংযুক্ত সাকসিনেট ডিহাইড্রোজিনেস ও 3টি আয়রন সালফার প্রোটিন FADH2-কে ইউবিকুইনোন পোল বা কোএনজাইম কিউতে স্থানান্তর করে। বন্ধুরা, এরপর আছে দেখো কমপ্লেক্স 3। এটি ইউবিকুইনোন সাইটোক্রোম সি অক্সিরিডাক্টেস হিসেবে কাজ করে। ইউবিকুইনোনকে জারিত করে এবং ইলেকট্রনকে সাইটোক্রোম বি এর মাধ্যমে সাইটোক্রোম সিতে স্থানান্তর করে এবং এখানেও একটি এটিপি তৈরি হয়। বন্ধুরা, কমপ্লেক্স 4-এ দেখো, এখানে আছে সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 এবং এখানেও খেয়াল করো একটি এটিপি তৈরি হয়। আর বন্ধুরা, এই কমপ্লেক্সে অক্সিজেনের ইলেকট্রন বিজারিত হয়ে পানি উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিজেনই ইলেকট্রনের শেষ গ্রহীতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর এর মাধ্যমেই সমাপ্ত হলো সবাত শ্বসন প্রক্রিয়া। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি সবাত শ্বসনের এই জটিল পর্যায়গুলো নিয়ে তোমাদের দুশ্চিন্তা বেশ খানিকটা দূর করতে পেরেছি। দেখা হবে আগামী পর্বে, আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। ক্রেবস চক্রে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে।
অ্যাসিটাইল কোয়ে হল গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না, কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি তৈরির প্রক্রিয়া হল অক্সিডেটিভ ফসফোরাইলেশন।